শুধু দর্শক, বরাবরের মতো কবিতা দিলাওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কবিতার সাথে অমর একুশের বইমেলা 2025-এ। যারা প্রবাসী লেখক তাদেরকে নিয়ে আমাদের এই পর্বগুলো সাজানো হয়েছে, এবং দেখতেই পাচ্ছেন আজ এই পর্বে আমার সামনে উপস্থিত আছেন তিনি একজন লেখক। লেখক তো বটেই, সবার আগে তিনি পেশায় সাংবাদিক, এবং এই সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকতার একটি পর্যায়ে এসে তিনি ব্রডকাস্টিং জার্নালিজমে এসেছেন। কাজ করেছেন ডয়েচে ভেলের বাংলা বিভাগে এবং তারপর বিবিসির বাংলা বিভাগে। এখন বর্তমানে বিবিসির নিউজের সাথে কাজ করছেন, তিনি ওয়ার্ল্ড নিউজের সাথে কাজ করছেন। তার নাম মিজানুর রহমান খান, আমাদের মন্টি। কিন্তু লেখক হিসেবে তিনি তার এবারের নামটি দিয়েছেন মিজানুর খান। তো আহ মন্টি, আমি মন্টি বলেই ডাকি। স্বাগত কবিতার সাথে, আর আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ যে কবিতা তুমি বা আপনাকে অনেক ধন্যবাদ। কারণ এই প্রথম আমি মনে হয় কারোর সঙ্গে এভাবে কথা বলছি, এর আগে কখনোই এরকম ইন্টারভিউ দেইনি। আর আপনি বললেন যে আমি একজন ব্রডকাস্ট জার্নালিস্ট, সুতরাং আমার অভিজ্ঞতা হচ্ছে আমি মানুষের সাংবাদিক ইন্টারভিউ নেই, আমি লেখকদের ইন্টারভিউ নিয়েছি, রাজনীতিবিদদের, বড় বড় ব্যক্তিত্বদের ইন্টারভিউ আমি নিয়েছি বা নেই, কিন্তু কখনো নিজে ইন্টারভিউ দেইনি। কিন্তু এই প্রথম একটা সুযোগ হচ্ছে আপনার মাধ্যমে, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, না, অবশ্যই ধন্যবাদ। তুমি যদিও কোথাও যাওনি কোনো শোতে, এবং আমার সৌভাগ্য যে আমি তোমাকে আমার শোতে আনতে পারলাম। আমি এর আগেও বেশ কয়েকবার বলেছি, তুমি বলেছো তুমি আসতে চাও না। কিন্তু আহ মিজানের যে বই, আম, প্রথম বইটি প্রচন্ড আলোচনা সৃষ্টি করেছে, দর্শকের আকর্ষণ তৈরি করেছে, এবং সমাদৃত হয়েছে। পাঠক পাঠক সমাদৃত হয়েছে, পুরস্কারও পেয়েছে। কালি ও কলম, সেটি ছিল সোনার পরমতলা, তাই না? এবং অনেক বছরের বিরতি নিয়ে মিজান আবার উপস্থিত হলো সাদা জ্যাকেট। তো দুটোর কাহিনী কিন্তু দৃশ্যপট পুরোটাই আলাদা। তো তুমি যদি একটু বলো তোমার বইগুলো নিয়ে, আমরা প্রথম থেকে ওটা দিয়ে শুরু করি। আমি খুব শখ করে লিখি, আর আমি পেশায় একজন সাংবাদিক। আপনাকে আমি সহকর্মী হিসেবে পেয়েছি। আমি যখন বিচিত্রায় কাজ করতাম তখন আপনি আনন্দ বিচিত্রায় নির্বাহী সম্পাদক ছিলেন, এবং আপনার সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা হয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা বিচিত্রা দৈনিক বাংলা ভবনের 3 তলায় ছিলাম, আপনারা ছিলেন নিচে মাঠের মধ্যে। অফিসে যাওয়ার পথে কিংবা অফিস থেকে বাড়িতে ফেরার পথে আপনার ওখানে ঢু মারতাম, আপনার সঙ্গে গল্প করতাম এবং আপনাদের কাজ দেখতাম। তোমার অনেক দিনের অভিজ্ঞতা, ছাত্র অবস্থায় থাকা অবস্থায় তুমি শুরু করেছো যে জার্নালিজম, এটা বিচিত্রাতে তুমি আসতে, কাজ করতে, এবং দীর্ঘদিন কাজ করেছো। তারপর তুমি ডয়চে ভেলেতে গেছো, এবং আবার বোধহয় ফিরে এসে তুমি আবার একটা দৈনিকে আম, যোগ- মাঝখানে 2 বছরের একটা বিরতি ছিল, ডয়চে হ্যাঁ, হ্যাঁ। ভেলে এবং বিবিসির মাঝখানে। ওই 2 বছর আমি ঢাকায় ডেইলি স্টারে কাজ করেছি। সাম্প্রতিক সাহিত্য নিয়ে তুমি একটা স্ট্যাটাস দিয়েছিলে, আমার মনে আছে, যে নতুনত্ব তৈরি হচ্ছে না সাহিত্যের ক্ষেত্রে। এই বিষয়টা তুমি কি বলতে চেয়েছো? আসলে হয়েছে কি, আমি যেহেতু প্রবাসে থাকি, বিদেশে থাকি, এখানে বাংলা বই তো আমি ততটা পাই না। যদিও লন্ডনে আপনি যে কোনো লাইব্রেরিতে গেলে পরে বাংলা বই খুঁজলে পাবেন, কিন্তু সেই বইগুলি খুব বেশি সমৃদ্ধ বই না, খুব বিস্তৃত, মানে পুরোনো দিনের বই পাওয়া যায় না। এবং আপনি যে বইটা পড়তে চাচ্ছেন সেই বইটা হয়তো পাবেন না। তো এইটা আমার আমার একটা লাভ হয়েছে। এ কারণে আমি ইংরেজি সাহিত্যের দিকে অনেক বেশি ঝুঁকেছি পড়ার ক্ষেত্রে। তো আমি ইংরেজি সাহিত্য পড়তে গিয়ে দেখেছি সেখানে যে উপন্যাসের যে কাঠামো, উপন্যাসের যে ভাষা, উপন্যাসের যে বিষয়বস্তু, সেখানে যে বৈচিত্র্য আছে, বাংলা সাহিত্যে আমার কাছে মনে হয় যে সেই জিনিসটা মিসিং। মানে একটা ভাষায় একটা পরীক্ষামূলক ভাষা, যে আমি নতুন করে একটা ভাষা পরীক্ষা করে দেখলাম। বাংলাদেশে অনেকেই হয়তো এটা করার চেষ্টা করছেন। ভাষার ভাষার যে কাঠামো, গল্পের যে ধরন, গল্প বলার যে ঢং, এগুলো যেভাবে আমি পেয়েছি সেটা আমার কাছে মনে হয়েছে যে বাংলা সাহিত্যে নেই। মানে
বাংলা সাহিত্য অনেকটা এরকম যে দুটো চরিত্র দুটো চরিত্র কথা বলছে, হ্যাঁ রুমকি তুমি কি আসবে বিকেলে, ফ্রি আছি, এক একটা বাক্য, হ্যাঁ পাতাটা কিন্তু শেষ হয়ে গেল। কিন্তু আমার কাছে মনে হয় যে সাহিত্যটা তখনই সাহিত্য যে আপনি সংলাপের ভেতরে, বর্ণনার ভেতরে, এর ভেতরে একটা দর্শন থাকবে, এর ভেতরে একটা রাজনীতি থাকবে। আমরা সবাই কিন্তু রাজনীতি মনস্ক মানুষ, আমরা কেউ রাজনীতির বাইরে নই। বাইরে নয়। ফলে রুমকি আর রোমেল যখন কথা বলছে, তারা প্রেম করছে, প্রেমের সংলাপ দিচ্ছে, কিন্তু সেই ভাষাটা এমন হতে হবে যেন সেই সংলাপের মধ্যে একটা দর্শন থাকে, সেই দর্শনটা ভালোবাসা নিয়েই হবে, জীবন নিয়ে হবে, সময়, রাজনীতি সবকিছু সেটার মধ্যে থাকবে, এবং পড়তে পড়তে সেটা আমাকে ভাবাবে, আমাকে মুহূর্তের জন্য থামাবে, আমি আবার বাক্যটা পড়ব, আবার পেছনে যাব। হ্যাঁ, সেটাই আমার কাছে মনে হয় যে একটা প্রকৃত সাহিত্য। তো আমি এই যে আমি যেটা বলছিলাম যে আমি ইংরেজি ভাষায় এত সাহিত্য আমার পড়া হয়েছে এবং আমি পড়ছি, সেখানে আমি যত বৈচিত্র্য দেখতে পেয়েছি, যে গভীরতা আমি দেখতে পেয়েছি, আমার কাছে কেন যেন মনে হয় যে বাংলা সাহিত্যে, বিশেষ করে ইদানিং কালের সাহিত্যে, মানে দু একজন ব্যতিক্রম বাদে, হ্যাঁ সেটা তো মানে অবশ্যই মানে বলতে হবে যে অনেকেই আছে গভীর ভাবনা চিন্তা দিয়ে লিখেন, তো সেই জিনিসটা আমার কাছে মনে হয় যে সাহিত্যটা মানে, মানে আমি যেটা বলতে চাচ্ছি, কেউ কিছু লিখলেই সাহিত্যিক হয় না। মানে লেখক এবং সাহিত্যিক দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আচ্ছা, একটু বলো। লেখক হচ্ছে আমি একটা লিখলাম, একটা গল্প, একটা উপন্যাস, আমি একজন লেখক হলাম, কিন্তু আমি কি সাহিত্যিক হতে পারলাম? সেইটার বিচার হচ্ছে আমার সেই লেখাটা কতটা গভীর, কতটা আমাকে চিন্তার খোরাক দিতে পারছে, আমাকে কতটা নতুন ভাষা, নতুন চিন্তা, একটা দর্শন দেখাতে পারছে, সেটাই হচ্ছে সাহিত্যিক। এখন মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা অথবা পদ্মা নদীর মাঝি যদি আমরা পড়ি, তাহলে তার ভিতরে জেলে সম্প্রদায়ের, পদ্মা নদীর মাঝির কথা বলছি, তাদের যে সমাজ, তাদের যে রাজনীতি, সেখানে দুটো মানুষের মধ্যে যে ভালোবাসা, প্রেম, এটা যেভাবে দেখতে পাই সেটা হচ্ছে সাহিত্য। এই জীবনের গভীরতা, জীবনের যে গভীর একটা বোধ, সেটা হচ্ছে সাহিত্য। আমি একটা উপন্যাস লিখলাম তাহলে আমি সাহিত্যিক হয়ে গেলাম, সেটা আমার কাছে মনে হয় না আর কি। আমি নিজেও সাহিত্যিক না, আমি একজন লেখক, মাত্র লিখেছি। এখন সাহিত্যিক হয়ে ওঠার একটা চেষ্টা হয়তো আছে আমার মধ্যে, যে আমার লেখাটা যাতে আরো সমৃদ্ধ হয়, আমার হুম, লেখাটা হুম। যাতে আরো গভীর হয়, এবং একটা মানুষের মধ্যে একটা একটা চিন্তা দিতে পারে, একটা নতুন একটা দর্শনের যোগান দিতে পারে, তাহলেই আমার কাছে মনে হয় যে সেটা আমার একটা সফল এবং সাহিত্যিক সাহিত্য তৈরি হবে। সেইটা বাংলা সাহিত্যে আমার কাছে মনে হয় যে বিশেষ করে ইদানিং কালে মানে একটু কমই হচ্ছে। এটাই আমি আসলে হ্যাঁ, বলতে চেয়েছিলাম আমার। আমাদের সেই ওই ওই বিষয়টাই জানতে চাচ্ছিলাম আসলে সাহিত্যের সাথে। এবং আমার কাছে মনে যে প্রশ্নটা এই কারণেই করলাম যে তুমিই বলেছো, সেই জন্যই যে তোমার বইতে বা তোমার লেখায় আমরা কি তোমাকে সাহিত্যিক হিসেবে হয়ে ওঠার একটা চেষ্টা দেখতে পাবো কিনা, বা তুমি ওই ওই পটভূমিগুলোকে নিয়েই তুমি জীবন, সমাজ এবং জীবন বোধ আমাদের যে এগুলো তোমার লেখার মধ্যে থাকবে কিনা আর কি। তো হ্যাঁ, আমি যেহেতু আমার সৌভাগ্য হয়নি তোমার আমি তোমার কলামগুলোই পড়ি, বা তোমার আগের লেখাতে পড়েছি, কিন্তু বইটা কিছু কিছু জায়গা, কিছু কিছু অংশ পড়েছি, পুরোটা পড়া হয়নি আমার, আমার সংগ্রহে নেই। তো এই জন্য আমি আমার দর্শকদের জন্য তোমার 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 বইটাকে যেন তারা আগ্রহ ভরে পড়ে, জানার চেষ্টা করে, সেইটাই উদ্দেশ্য আমার মূলত আমার শোয়ের। এবং না আমার ধন্যবাদ সে আপনাকে কারণ, হ্যাঁ, কবিতা, সে অনেক কারণেই ধন্যবাদ। তোমার। হুম, ঠিক আছে, এখন ওইটাই বলছে যে, আর আপনি জানেন যে আপনি প্রবাসী, আপনি জানেন যে প্রবাস জীবন আসলে কতটা কষ্টের, যে এর মধ্যেও লেখালেখির সময় বের করা খুব কঠিন। আপনি অফিস করবেন, অফিস করে ফিরে এসে আপনাকে রান্না বান্না করতে হয়, এক কাপ চা খেলেও সেটা নিজেকেই বানিয়ে খেতে হয়। কিন্তু একটা লেখার তো খুব পরিশ্রমের কাজ, একটা গভীর মনোনিবেশের দরকার হয়। ধরুন আপনি
একটা উপন্যাস লিখছেন, উপন্যাসটার মধ্যে 3-4টা পরিবার আছে, 10-12টা চরিত্র আছে। এই চরিত্রগুলোকে বড় করতে হয়, পরস্পরের সঙ্গে যে সম্পর্ক আছে সেটা তৈরি করতে হয়, সেটার মধ্যে যে ঘাত প্রতিঘাত দ্বন্দ্ব সংঘাত আছে সেটার ভিতর দিয়ে ক্রমশ গল্পটা অগ্রসর হচ্ছে, সেটা আপনাকে তৈরি করতে হয়। এবং আপনি একবার, আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি লিখি, ধরুন আহ, হুম। 4-5 পাতা লিখলাম, তারপর আমি 10 দিন কিছু লিখলাম না, আমি ভুলেই বসে থাকলাম যে এর আগে আমি কি লিখেছি। তখন আমি আবার পুরনো প্রথম থেকে পড়তে পুরনো। শুরু করি। পরে যখন আবার আসি, তখন আবার দেখা যায় আমার ছুটি শেষ হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ। তো ফলে আপনি যে নতুন করে আবার লিখবেন, এই যে ধারাবাহিকতা লেখার, এটা বজায় রাখতে একজন লেখকের যে সম্পূর্ণ একটা মনোনিবেশ এবং সময় মনোসংযোগ করতে দরকার হয়, সেটা তো একজন প্রবাসীর পক্ষে পাওয়া মানে খুব কঠিন। হ্যাঁ। এই জন্য প্রবাসে থেকে যারা লেখালেখি করে, আমি তাদেরকে সেলুট জানাই, তাদেরকে তাদেরকে আমি অত্যন্ত সমীহ করি এই জন্য যে তারা সে সময় বের করেন। এবং তারা কিন্তু খুব নিয়মিত লিখছেন। এর মধ্যে অনেকেই আছেন খুব নিয়মিত লিখছেন, মানে চেষ্টা করে চলেছেন। প্রতি বছরই তাদের আহ, এইটাকে বই তুমি বের কি হচ্ছে। বলবে? হ্যাঁ, বই বের হচ্ছে। তুমি প্রবাসী লেখক, তুমি তোমার কষ্টটা বুঝতে পারছো যে কিভাবে তুমি তো মানে একটা বই প্রকাশ করতে হলে বা একটা লেখা সম্পন্ন করতে হলে কতটা সময় দিতে হচ্ছে। তো সেটাই বলছি যে তুমি এদের এই প্রচেষ্টাকে কি বলবে? লেখার মান, গুণগত মানটা কি হচ্ছে সেই বিষয়ে আমরা না গিয়ে তুমি এই যে প্রবাসী লেখকদের সম্পর্কে একটু বলো। এই তো যেটা বললাম যে তারা, তাদের খুব কষ্ট করতে হয়, তাদের তো এমনি দৈনন্দিন জীবনটা আছেই। হ্যাঁ। তারপরে তাদের আরেকটা বড় যন্ত্রণা হচ্ছে তারা দেশের বাইরে থাকে। হ্যাঁ, আমার কাছে এটা কখনো মনে হয় যে আমি যে জিনিসটা লিখছি সেই জিনিসটার ভেতরে থাকলে লেখাটা অনেক সহজ হয়, অনেক দূরে থাকলে সেখান থেকে একটু কঠিন, কল্পনা শক্তিটা বাড়াতে হয় অনেক। এখন অনেকেই বলবেন যে বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেন লিখেছেন, তো তিনি কি কারবালার প্রান্তরে ছিলেন? ছিলেন না, কিনা? ছিলেন না। কিন্তু উনি একটা ইতিহাসের প্রেক্ষাপটে সে তার কল্পনা শক্তি তার সঙ্গে মিশিয়ে ইতিহাসকে তিনি পুনর্লিখন করেছেন, সেভাবে লিখেছেন। এখন মীর মোশাররফ হোসেন তো আর সবাই হবে না। হ্যাঁ, আমি তো আর মীর মোশাররফ হোসেন হতে পারবো না। এখন আমি যদি বাংলাদেশ নিয়ে কিছু লিখি, বাংলাদেশের সমাজ, বাংলাদেশের জীবন, তাহলে ধরুন আমি বাংলাদেশ ছেড়েছি আজ থেকে 20 বছর আগে। তো বাংলাদেশের সমাজ মনন আমার কাছে কিন্তু সেই 20 বছর আগের বাংলাদেশে আটকে আছে। কিন্তু গত 20 বছরে যে বাংলাদেশ বদলে গেছে, বাংলাদেশের মানুষ বদলে গেছে, মানুষের মন বদলে গেছে, সমাজের চিত্র বদলে গেছে, সেটার মধ্যে কিন্তু আমি নেই। ফলে আমি যখন লিখতে যাচ্ছি প্রবাসী, আমি আমি বলতে বোঝাচ্ছি প্রবাসীদের কথা, প্রবাসী লেখকের কথা আপনি যেটা জানতে চাইলেন। তো তাদেরকে অনেক কষ্ট করতে হয়, অনেক যন্ত্রণা হয় তাদের মাথার মধ্যে যে কিভাবে লিখবে, কিভাবে চরিত্রটা দাঁড় করাবে, কিভাবে এটাকে বাস্তব এবং বিশ্বাসযোগ্য করে তুলবে, মানুষের কাছে পৌঁছাবে। তো প্রবাসী লেখকদের জন্য এটা একটা অনেক বড় সংগ্রাম আমার কাছে মনে হয়। প্রবাসী থাকো আর দেশেই থাকো, সমাজের কাছে দায়বদ্ধতা, এটা কি তুমি কিভাবে বলবে? আমাদের কি মানে তোমাদের লেখকদের কি কোনো দায়বদ্ধতা আছে কিনা সমাজের কাছে? অবশ্যই আছে। সমাজের কাছে দায়বদ্ধতা মানে যে এই না যে আমি বিপ্লব করে ফেলবো। সমাজ দায়বদ্ধতা বলতে আমি বোঝাচ্ছি যে আমি একটা লেখা লিখলাম, সেই লেখাটা যদি কাউকে না ভাবায়, এটার মধ্যে কোনো চিন্তার খোরাক না থাকে, তাহলে আমার এই লেখাটা লিখে কি লাভ হলো? এইটাই আমার কাছে মনে হয় দায়বদ্ধতা। হ্যাঁ, আমি যখন একটা প্রেম নিয়ে লিখবো, একটা প্রেমের উপন্যাস লিখছি, রোমান্টিক উপন্যাস মনে করুন, তো সেই রোমান্টিক উপন্যাসটা পড়তে পড়তে আমার মধ্যে যেন একটা বোধ তৈরি হয়। কি বোধ? একটা সুন্দর মন তৈরি হওয়া। মানে সেটা পড়তে পড়তে আমি প্রেমে পড়ে গেলাম কারো, সেটা না। পড়তে পড়তে আমার ভেতরে প্রেমের যে সৌন্দর্য, সেটা তৈরি হওয়া। একটা নারীকে দেখা, প্রেমিকাকে যখন লেখক যখন লিখছেন, প্রেমিকাকে প্রেমিক যেভাবে সম্মান করছে বা প্রেমিককে প্রেমিকা সম্মান করছে, ভালোবাসছে, সেই একইভাবে পাঠকের মধ্যে একজন নারীর প্রতি সেই ভালোবাসাটা তৈরি হওয়া, সেই সম্মানটা তৈরি হওয়া, এই বোধগুলি তৈরি করাটাই হচ্ছে লেখকের দায়িত্ব। এটা যে আমি সমাজ বদলে ফেলবো, সমাজে বিপ্লব করব, তা নয়।
মানুষের চিন্তা যে পড়তে পড়তে আমি একটা বর্ণনা দিচ্ছি, একটা অফিসের বর্ণনা, যেখানে ধরুন আহ, অনিয়ম হয়। এখন সেটা পড়তে পড়তে একটা পাঠকের মধ্যে যদি এই ভাবনাটা আসে যে আহারে, এই কাজটা তো করা ঠিক হলো না, ওই লোকটা কেন ওর কাছে টাকা চাইছে, এই কাজটা তো করে দেওয়া ওরই কাজ, এই যে চিন্তাটা তৈরি হওয়া, এটাই হচ্ছে লেখকের সার্থকতা, এবং এটাই লেখকের সমাজের প্রতি দায়বদ্ধতা। সবকিছু ছাপিয়ে তুমি একজন আহ সাংবাদিক। যদি ব্যক্তি মানুষ হিসেবে তুমি বলতে না চাও, কিন্তু একটু আগে তুমি বলেছো রাজনীতি আমাদের জীবনের অঙ্গ। রাজনীতি ছাড়া তো আমাদের ভাবনা হতেই পারে এক না বিখ্যাত লোক বলে গেছেন যে উই অল আর পলিটিক্যাল অ্যানিমাল। আমরা কিন্তু আসলে রাজনৈতিক প্রাণী। আমাদের মাথা থেকে পা পর্যন্ত আমাদের চিন্তা ভাবনা সবকিছু রাজনীতি। এর বাইরে, রাজনীতির বাইরে কিছু না। কিন্তু আমরা হয়তো সেটা বুঝি না। কিন্তু আমাদের জীবনটা, আমরা যখন বাজার করতে যাই, সেটাও একটা রাজনীতি। যে বাজার, আমি যখন একটা জিনিস কিনছি, সেখানে আমার একটা জিনিসের দাম বেড়ে গেছে। আমাদের এখানে মুরগির ডিম, হুম। পাউরুটি, এগুলির দাম হঠাৎ করে বেড়ে গেছে। কেন বেড়েছে? এখানেও হয়েছে, হ্যাঁ। হুম। এটা একটা ইনফ্লেশন, ফুড ইনফ্লেশন হয়েছে। ফুড ইনফ্লেশন কেন হয়েছে? এর পেছনে একটা বৈশ্বিক রাজনীতি আছে। তো সেই রাজনীতিটা, সবাই আমরা এই রাজনীতির মধ্যেই আছি। এই হুম। পৃথিবীটাই একটা রাজনীতি রাজনীতি। আমার কাছে। সেই প্রসঙ্গেই যাচ্ছিলাম। তুমি রাজনীতির সাথে বৈশ্বিক রাজনীতিটাও বলেছো, এবং আমরা কিন্তু আসলে এখন ঠিক ওইভাবেই ঘুরছে একটা, ওই ওইটার মধ্যেই আছি আমরা। কিন্তু তোমার কাছ থেকে জানতে চাই, এখন সাংবাদিক হিসেবে বলো, তোমার নিজস্ব মতামত আমি চাই না, তুমি দিতে চাওনি বলেছো। তো একজন সাংবাদিক হিসেবে তুমি কি ভাবছো দেশটাকে নিয়ে এখন? কি দেখতে পাচ্ছো? ভবিষ্যৎটা কি দেখতে পাচ্ছো মানে কোথায় সেটা? বাংলাদেশের এবং বাংলাদেশ। বৈশ্বিক? বৈশ্বিক দুটো মিলে। বাংলাদেশ, বাংলাদেশ প্রসঙ্গে আসি। বাংলাদেশ তো আমার মাতৃভূমি। আমি যতটা না বিলাতে থাকি, তার চেয়ে বেশি বাংলাদেশে থাকি। মানে আমার মন, চিন্তা, মন। ভাবনা, আমার বন্ধু, আমার পরিবার, মা, এবং তার চাইতে বড় কথা, মানুষগুলির চাইতে বাংলাদেশের মাটি, বাংলাদেশের গাছপালা, বাংলাদেশের বাংলাদেশের সবুজ রং মনে করুন। এই বাংলাদেশের সবুজ রং পৃথিবীর আর কোনো সবুজ রঙের সঙ্গে মিলে না আমার কাছে। ইভেন বাংলাদেশের একটা কাঁচা মরিচের যে রং, সেটা আমি পৃথিবী, এই বিলাতের এখানে আমি মরিচ কিনি, আমার মনে হয় না এটা আমি আমি আসল মরিচটা পেয়েছি। এটা যাই কেন জানি না, এটা আমার মনে হয় আমার রক্তের মধ্যেই মিশে গেছে। তো বাংলাদেশকে তো আমরা সবাই ভালোবাসি। তো আমার কাছে বাংলাদেশের পরিস্থিতি যদি আপনি বলতে বলেন, তাহলে বলবো যে বাংলাদেশের সামনে একটা বড় সুযোগ এসেছে এখন। এই 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 বাংলাদেশটাকে তৈরি করার। গত 50 বছরে বাংলাদেশে যে অপশাসন হয়েছে, যে দুর্নীতি হয়েছে, বা বাংলাদেশের রাজনীতি যে কি বলবো, এটা অরাজনীতি হয়েছে রাজনীতির ক্ষেত্রে, এগুলিকে সংশোধনের একটা বড় সুযোগ মানে মানুষের সামনে এসেছে। এবং এটাই, এই সুযোগটা যদি বাংলাদেশ কাজে লাগাতে না পারে, তো আমার কাছে মনে হয় যে আর কখনো পারবে কিনা আমি আসলে সন্দিহান। একটু তোমার বই নিয়েই চলে আসি। আমরা অনেকক্ষণ অনেক বিষয়ে কথা বললাম। তোমার বই দুটি কোথায় পাওয়া যাচ্ছে? আমার বই দুটি পাওয়া যাচ্ছে হচ্ছে বইমেলায়। হ্যাঁ, বাংলাদেশে যে বইমেলায় বুঝতে পেরেছি। অমর একুশে গ্রন্থমেলার আমার সাদা জ্যাকেট, যে সম্প্রতি এটা একটা ঘোস্ট থ্রিলার, ভৌতিক থ্রিলার, এটা পাওয়া যাচ্ছে মাতৃভাষা প্রকাশ, একটা স্টল, আচ্ছা। ওখানে ওরাই প্রকাশ করেছে। আর আর সোনার পরমতলা, এটা মনে হয় এডিশন শেষ হয়ে গেছে, মনে হয় মুদ্রণ আচ্ছা, শেষ হয়ে গেছে। এটা পাবে কিনা আমি ঠিক জানি না, খোঁজ নিয়ে দেখতে পারে। কিন্তু আমাকে এটার অনেকেই বলেছে যে প্রকাশনী সংস্থা কারা? এরা হচ্ছে ঐতিহ্য প্রকাশনী। আচ্ছা। ওরা আর এই মেলায় না গেলেও পাওয়া যায়। আজকাল তো দুনিয়াটা হয়ে গেছে অনলাইন। আপনার রকমারি। সঙ্গেও আমি এখন ইন্টারভিউ দিচ্ছি অনলাইনে। আগে আমি যখন বিচিত্রায় কাজ করতাম, আপনি আনন্দ বিচিত্রায় ছিলেন, আপনি নায়ক নায়িকাদের ইন্টারভিউ নিতেন, আপনাকে তাদের কাছে যেতে হতো, অথবা তারা আপনার কাছে আসতে হতো। এখন কিন্তু আসতে। সেটা দরকার নেই, এখন সেই। আমরা অনলাইনেই করতে পারি। তো ঠিক তেমনি এই সোনার পরমতলা এবং সাদা জ্যাকেট, দুটো বই অনলাইনে পাওয়া যায়। বাংলাদেশের যে রকমারি.com আচ্ছা। ওয়েবসাইট আছে। আমাদের যে পরিবর্তনশীল, আম, একটা শব্দ আমাকে খুব
আগে আমাদের সময় আমরা কখনো শুনিনি। কোন শব্দ? এবং প্রথম যখন আমি শুনলাম, আমি জিজ্ঞেস করেছি এটার অর্থটা কি। আর তুমি শুনেছো কিনা আমি জানি না। প্যারা, শুনেছো? শুনেছি, হ্যাঁ। প্যারা দেয়, হ্যাঁ। আমাকে অনেক প্যারা দেয়। বা এই যে প্রেম করিস না, এটার অনেক প্যারা আছে। হ্যাঁ, মানে ঝামেলা। আচ্ছা, দেখো না, আরে আপু বুঝবেন না, অনেক প্যারার মধ্যে দিয়ে যাচ্ছি তো। হুম। এটাও এটা একটা এই এই শব্দটার উৎস কি আমি আসলে জানি না, তবে আপনি খুব ইন্টারেস্টিংলি বলেছেন প্যারা। আমি এটা আজকে খুঁজে দেখবো যে এই প্যারা কথাটা কোত্থেকে আসলো। হ্যাঁ, প্যারা দিস না। আবার অনেক সময় হয় কি, এই শব্দটা হয়তো আমাদের গ্রামাঞ্চলে, গ্রামীণ সমাজে হয়তো থাকতে পারে, সেখান থেকে শব্দটা আসতে পারে, এটা আমি ঠিক নিশ্চিত না। প্যারা দেওয়াটা, তবে এটা হয়, হ্যাঁ। তবে এই প্যারা দেওয়ার এই কথাটা যে বলে, এখানে আমি আরেকটা জিনিস উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে আপনি তো জানেন এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, হ্যাঁ। এখন আমাদের জীবনটাই হচ্ছে মনে হয় সোশ্যাল মিডিয়ার জন্য। আমরা সকালবেলা নাস্তা করি, আহ, থেকে রাত্রিবেলায় ডিনার করি, সেই পর্যন্ত আমরা সেখানে আমাদের খাওয়া, আমাদের চলাফেরা সবকিছু আমরা ফেসবুকে দিই। তো ফেসবুকের কারণে বা এই সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের একটা অন্য ভাষা তৈরি হয়েছে কিন্তু, হ্যাঁ। আমরা যেইভাবে বলি, কথা বলি, যেইভাবে লিখি, ফেসবুকের ভাষা কিন্তু তার চেয়ে আলাদা, মানে সোশ্যাল মিডিয়ার ভাষা তার চেয়ে আলাদা। সেখানে ছোট করে লিখে, একটু মজা করে লিখে। তো সেইটারও একটা প্রভাব আছে হয়তো আমাদের জীবনের উপরে। তো এই প্যারা কথাটা আমি জানি না, যেমন যেমন ফেসবুকে আমরা LOL লিখে, হুম, যে আমরা যখন হাসিতে ফেটে পড়ি, লাফ আউট তখন লাউড। লাফিং আউট লাউড, যে LOL। তো এটাও হয়তো যদি কথায় বলে, কথা বলতে গিয়ে যে LOL, মানে বোঝানোর জন্য যে আমি খুবই হাসছি তোমার কথাটা শুনে। তো এই এই সোশ্যাল মিডিয়ার মানে ভাষাটা কি, ভাষাটা তো হচ্ছে যে আমরা চলতে ফিরতে আমরা যেভাবে প্রকাশ করি কোনো কিছু, সেটাই হচ্ছে ভাষা। ভাষা এটা কোনো ধর্মগ্রন্থ নয়, এটা কোনো মানে একটা জায়গায় আটকে থাকার মতো কোনো জিনিস নয়, এটা একটা প্রবাহমান নদীর মতোই ভাষাটা। ফলে এটা তো অগ্রসর এটার হবে, পরিবর্তনশীল হতেই পারে। পরিবর্তনশীল হতেই হবে, হ্যাঁ। তোমার কাছে, তোমার লেখা থেকে, তুমি যদি, তুমি বলছিলে যে যখন তুমি কথা বলো, কথার সাথে এটা ইথারে ভেসে যাচ্ছে এবং তারপর তোমার কাছে একটা দৃশ্যপট তৈরি হচ্ছে। তোমার লেখা থেকে তুমি যদি একটা কিছু তোমার দর্শকদের বা পাঠকদের জন্য পড়ে শোনাও। যে একই শহরের মানুষের মধ্যে কিভাবে কিভাবে যেন দেখা হয়, হয়তো রুটির দোকানে, সিনেমা হলে, কিংবা শপিং মলে, আর খুব বেশি নাটকীয় হলে বাসের টিকিট কাটার কাউন্টারে। তসবির দানার মতো সবাই যেন একটা লম্বা সুতা দিয়ে বাঁধা থাকে। কিন্তু রিটার সঙ্গে আমার কখনো বালঠাসা স্ট্রাসে বা পিওনিয়ার স্ট্রাসের বাড়ির বাইরে দেখা হয়নি, কখনো না, কোথাও না। ট্রামে বা বাসে না, সুপার মার্কেটে বা ব্যাংকে না, কোথাও না। কোনো কোনো রবিবার রৌদ্রময় বিকেলে সজল, আমি আর রফিক রাইনের তীরে বেড়াতে যাই। যেমন বয়ে যায়, যেমন যায় এই শহরের আর সবাই। নিশ্চয়ই রিটাও যায়, কিন্তু আমাদের দেখা হয় না কখনো। এরকম একটা স্বপ্ন দেখতাম আমি। আমরা দুজনে ছুটি নিয়ে কোথাও বেড়াতে গেছি একসঙ্গে, মায়োরকা, আমস্টারডাম অথবা অন্য কোনো শহরে। আমরা উঠেছি হোটেলে, রিসেপশনের খাতায় নাম ঠিকানা লেখার সময় একটা ভাব করছি যেন রিটা আমার স্ত্রী, আমরা বেড়াতে এসেছি। মানে কোনো আসলে প্রেক্ষাপট ছাড়া, প্রসঙ্গ ছাড়া কোনো এক জায়গায় হঠাৎ করে পড়লেই এটা আমার মনে হয় না যে পাঠকটা খুব বেশি বুঝতে পারবে। অনেক ধন্যবাদ, না, আমি মঞ্জি। হ্যাঁ, আমি বলো। এখানে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমরা যে বিচিত্রায় একসঙ্গে কাজ করেছি, আমি বিশেষ করে স্মরণ করতে চাই শাহাদত চৌধুরীর কথা। কারণ আসলে সত্যি কথা বলতে উনি হচ্ছেন, মানে আমি আমি যদি নিজেকে একটা পাখি ভাবি এখন, তাহলে শাহাদত চৌধুরী হচ্ছে আমার একটা ডানা, যেই ডানায় ভর করে আমি উঠতে শিখেছি আর কি। তো এখন ওনার কাছেই লিখতে শিখেছি সাংবাদিকতা, এবং সেই হাত ধরে সাদেক ভাইয়ের যখন আমার কোনো লেখা সম্পাদনা করতেন, তখন মনে হতো যে লেখাটা আবার কিভাবে সৃজনশীল হয়, তার ভাষা, তার বাক্য গঠন, সেখান থেকে। তো আমি কথাটা এই জন্য বললাম যে আপনিও যেহেতু শাহাদত চৌধুরীর সঙ্গে কাজ করেছেন এবং আমরা বিচিত্রায় কাজ করেছি, তো সেখান থেকে আমার মনে হয় যে আমি এই সুযোগে ওনার প্রতি আমার শ্রদ্ধাটা জানিয়ে রাখি। অবশ্যই আমরা সবাই তার কাছ থেকে আসলে আমাদের যা
শেখা, যেটুকু শেখা। সবসময় এই কথাটা বলতেন উনি, আমার মনে আছে। আমি তো খুব অল্প বয়সে আম, আনন্দ বিচিত্রার দায়িত্ব নিয়েছিলাম। জাস্ট আমি তখন গ্রাজুয়েশন করেছি। তোমার সাথে আমিও শেয়ার করি আমার একটা কথা, আমার অনুভূতি। তো উনি আমাকে সবসময় বলতেন, ওনার ওই রুমটা, অফিস রুমটাতে আমরা যখন গিয়ে বসতাম, তুমি জানো যে বাংলাদেশের সমস্ত বড় বড় মানুষরা ওখানে এসে বসতেন, যাদের জীবন দর্শন, যাদের সমাজে মুক্তিযোদ্ধা থেকে শুরু করে কেউ বাদ যেতেন না, এবং তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন। তো উনি শুধু বলতেন যে এখানে বসে থেকে তুমি যেটা শিখতে পারবে, যেটা জানতে পারবে, সেটা কোনো বই পড়ে তুমি জানতে পারবে না। তো জীবন আমাকে স্বশিক্ষিত করেছে, আমি জীবন দিয়ে শিখেছি। তো জীবনের প্রতিটি পর্বে পর্বে গিয়ে আমি শিখেছি। তোমাদের জীবনটাই একটা শিক্ষা, স্কুল আসলে, হ্যাঁ। হ্যাঁ, তো তোমাদেরও, তোমাদের শিক্ষাটাও সেখান থেকে। তো এরপর থেকে আপনাকে এই কথা বলতে বলতে নিশ্চয়ই উনি কাগজের প্যাড ছিঁড়ছিলেন। কাগজ ছিঁড়ছিলেন। হ্যাঁ, কাগজ ছিঁড়ছিলেন, এবং আমাকে অনেক একটা বড় দায়িত্ব দিয়ে দিয়ে দিয়েছিলেন উনি। আমি সেই প্রসঙ্গে তখন তাকে বলেছিলাম যে সাদত ভাই, আমি আমি তো নতুন, আমি কি পারবো? উনি বলেছেন আমরা সবাই আছি, তুমি কাজের মধ্যেই শিখবে। আপনি আর পেরেছেন। আপনি তো আনন্দ বিচিত্রাকে এমন জায়গায় নিয়ে গেছেন, বাংলাদেশের বিনোদন জগতের যে সাময়িকী যদি বলা হয়, ওটাই ছিল একমাত্র, মানে আমি বলবো এটার এটা 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 এত পরিশীলিত, মানে এত সুন্দর একটা কাগজ ছিল, যেটাও আমার কাছে মনে হয় যে একটা পথিকৃৎ আর কি, বাংলাদেশের বিনোদন সাংবাদিকতা। আমাদের সাথে এখনকার, তুমি যে প্রসঙ্গে বলছিলে, শিল্পীদের সাথে যে সম্পর্কটা ছিল একটা পরিবারের মতো ছিল। তারা আসতেন আমাদের অফিসে, এসে কথা বলতেন, গল্প করতেন, আড্ডা দিতেন। আমরা সে, আমি এই প্রসঙ্গে বলছিলাম যে আমরা কখনো কাউকে ছোট করে নিউজ করার জন্য কখনো আমরা ব্যবহার করিনি আমাদের পত্রিকাকে। আমরা বরঞ্চ তাদের কাজটাকে আরো বড় করে দেখাতে চাইতাম। এক্স্যাক্টলি, তাদেরকে গ্লোরিফাই করা, তাদেরকে তারকা বানানো। সেটা সাদেক ভাইয়ের একটা কথা ছিল যে, হ্যাঁ, আই উইল মেক স্টার অ্যান্ড দেন আই উইল সেল দ্য এবং স্টার্স। উনি উনি করেছেন, উনি করেছেন। এবং করেছে। আমার যেটা আমার কাছে মনে হয় যে আমাদের বিচিত্রা থেকে যারা তার শিক্ষায়, তার অনুপ্রেরণায়, তার গাইডেন্সে যারা এসেছে, তারা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় কিন্তু প্রতিষ্ঠিত, এবং স্বনামে প্রতিষ্ঠিত, খুব ভালো কাজ করছে। পেছনে ফেলে আসা সবকিছু, এবং তুমি বলছো যে সমাজ, তুমি বলেছো, এবং এটা সত্যি কথা, যে সমাজ পরিবর্তন হবে, সংস্কৃতি পরিবর্তন হবে, আমাদের দেশও পরিবর্তন হয়েছে। আমরা আমাদের কল্পনায়, আমাদের জীবনে, জীবন যাপনে যে দেশটাকে আমরা রেখে এসেছি, সেই দেশটা এখন আমরা গেলে আর পাবো না, ঠিক একইভাবে পাবো না। আমাদেরকে আমাদের সেই কল্পনার এবং ফেলে আসা দিনটাকে নিয়েই বাঁচতে হবে বাকিটা জীবন, মনে হয়। আহ মন্টি, তোমার ভবিষ্যৎ লেখালেখি খুব ভালো লাগলো এতক্ষণ, এবং মন খুলে কথা বললাম। আমি আহ তোমার লেখালেখি আরো সুদূর প্রসারী হোক, এবং তুমি লেখক হিসেবে, সাহিত্যিক হিসেবে, আমার আমার সেটাই আশা থাকবে যে তুমি সাহিত্যিক হিসেবে আমরা মিজানুর খানকে যেন দেখতে পাই অনেক একজন। ধন্যবাদ।